হাসিনার পতনের আগে তার পরিকল্পনা কি ছিল? জানাবো নিশিরাতের ভোট ও ডামি নির্বাচনের স্বীকারোক্তি এবং সর্বশেষ জানাবো নির্বাচিত হবার আগে বেপরোয়া বিএনপির নেতাকর্মীরা ক্ষমতার দম্ভ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনার পতনের আগে তার পরিকল্পনা কি ছিল? বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘকালীন শাসনের পরিণতি এখন স্পষ্ট। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অনেক বিতর্ক, সমালোচনা এবং রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের মধ্য দিয়ে এক কঠিন সময় অতিক্রম করেছে। এখন যখন তার শাসনামলের শেষ প্রান্তে দেশ পৌঁছেছে, তখন এক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে। পতনের পূর্বে শেখ হাসিনার মূল পরিকল্পনা আসলে কি ছিল? শেখ হাসিনা দীর্ঘদিন ধরেই প্রশাসন, বিচার ব্যবস্থা ও নিরাপত্তা খাতের উপর নিয়ন্ত্রণ বা পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করেছেন। সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি অনেক রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন, যাতে বিরোধী দলগুলোকে কোণঠাসা করে রাখা যায়। তার পরিকল্পনায় ছিল নির্বাচন ব্যবস্থাকে এমনভাবে নিয়ন্ত্রণে রাখা যাতে ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা সীমিত থাকে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার অন্যতম বড় পরিকল্পনা ছিল নিজের পরিবারের কাউকে ভবিষ্যৎ নেতৃত্বের উপযোগী করে তোলা। বিশেষ করে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে সামনে নিয়ে আসার আলামত বহুবার প্রকাশ পেয়েছে। আন্তর্জাতিক সংস্থায় তার সম্পৃক্ততা এবং দেশে বিভিন্ন মঞ্চে উপস্থিতি এই পরিকল্পনারই অংশ বলে ধারণা করা হয়। সামরিক কৌশল নয়, বরং প্রশাসনিক ও ডিজিটাল নিয়ন্ত্রণ ছিল হাসিনার আরেকটি বড় হাতিয়ার। ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানা কড়া বিধিনিষেধের মাধ্যমে সরকার বিরোধী কণ্ঠকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। মূলধারার গণমাধ্যমে একচেটিয়া খবর প্রচার এবং বিকল্প মত দমন ছিল তার শাসন কৌশলের অংশ। পতনের আগে শেখ হাসিনা আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে সচেষ্ট ছিলেন। বিশেষ করে ভারত, চীন ও রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত চুক্তির মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখার কূটনৈতিক ভিত্তি করতে চেয়েছেন। তবে পশ্চিমা বিশ্বের গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে সমালোচনার মুখে তার অবস্থান দুর্বল হয়ে পড়ে। শেখ হাসিনার পতনের আগে তার পরিকল্পনাগুলো ছিল মূলত ক্ষমতা ধরে রাখা, উত্তরাধিকার তৈরি, বিরোধী শক্তিকে নিয়ন্ত্রণে রাখা এবং আন্তর্জাতিক মহলে নিজের অবস্থান সুদৃঢ় করা। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের প্রয়াসে হয়তো শেষ পর্যন্ত তার বিরুদ্ধে জন অসন্তোষ, বিদেশি চাপ ও রাজনৈতিক পতনের পথ প্রশস্ত করেছে। নিশিরাতের ভোট ও ডামি নির্বাচনের স্বীকারোক্তি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনামলের 3 খলনায়ক সিএসি ছিলেন কাজী রকিবউদ্দিন, একেএম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল। রকিবউদ্দিন গুরুতর অসুস্থ, বাড়িধারার যে ব্লকের বাসায় থাকেন। তিনি ছিলেন বিনা ভোটের কারিগর, বিনা ভোটের নির্বাচন করার জন্য পরিচিত। বাকি 2 সাবেক সিএসি গ্রেফতার হয়ে বর্তমানে জেলে আছেন। একেএম নুরুল হুদা নিশিরাতের ভোটে নির্বাচন করার জন্য পরিচিত, আর কাজী হাবিবুল আউয়াল ছিল পরিচিত ডামি নির্বাচনের জন্য। এই নির্বাচনকে আমি ডামি নির্বাচনও বলা হয়। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে 3টি নির্বাচনই এতই খারাপ ও বিতর্কিত ছিল যে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। প্রকৃতপক্ষে এগুলো নির্বাচন ছিল না, নির্বাচনের নামে ছিল কলঙ্ক ও বড় প্রহসন। এগুলো ইতিহাসে নিকৃষ্ট তামাশা হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে। শেখ হাসিনা ও তার আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া সবাই এতদিন ওই 3 বিতর্কিত নির্বাচনকে ইতিহাসের নিকৃষ্ট নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন। এখন বলেছেন যাদের অধীনে নির্বাচন হয়েছে তারা স্বয়ং, অর্থাৎ সাবেক 2 সিএসি স্বীকার করেছেন সে কথা। কাজী হাবিবুল আউয়াল আদালতে দাঁড়িয়ে বিচারকের সামনে স্বীকার করেন তার অধীনে 2024 সালের 7 জানুয়ারির নির্বাচন ছিল একটি প্রহসনের নির্বাচন। কাঠগড়ায় তিনি 1 ঘন্টা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। পিপির বক্তব্য শেষ হওয়ার পর কথা বলার জন্য অনুমতি চান। আদালতের অনুমতি নিয়ে তিনি বলেন, আমার দীর্ঘ ক্যারিয়ারে কোনো প্রকার দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না, অর্থ আত্মসাৎ করিনি। তবে আমি স্বীকার করছি 2024 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচন হয়েছে, প্রহসনের নির্বাচন হয়েছে। বিচারক তাকে প্রশ্ন করেন, আপনার সময় কেন নির্বাচনের ইনকোয়ারি কমিটির অস্বাভাবিক ভাতা বৃদ্ধি করা হয়েছিল? তিনি বলেন, মূল্যস্ফীতি সহ নানা কারণে ভাতা বাড়ানো হয়েছিল। সিএমএম তাকে পাল্টা প্রশ্ন করে, নির্বাচনের সময় সাধারণত ভাতা 20 থেকে 25 হাজার টাকা হয়, কিন্তু আপনার সময় ইনকোয়ারি কমিটির প্রধানদের ভাতা দেওয়া হয়েছে 5 লাখ টাকা করে। জবাব দিতে না পেরে প্রশ্নটা এড়িয়ে যান হাবিবুল আউয়াল। তিনি বলতে থাকেন, 1973 সালে শেখ মুজিবের আমলের নির্বাচন ও ব্যালট পেপার ছিনতাই হয়েছিল। আইনজীবীরা তাকে হোয়াইট কালার ক্রিমিনাল আখ্যায়িত করে নানা প্রশ্ন করলে এক পর্যায়ে ক্ষেপে গিয়ে তিনি বলেন, আমাকে একটা রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলুন। গবেষণায় বাংলাদেশ পিছিয়ে কেন? গবেষণায় বাংলাদেশ পিছিয়ে কেন?
করেছেন সাবেক সিএসসি নুরুল হুদা। 1 জুলাই মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি স্বীকার করেন 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচন ছিল নিশিরাতের ভোটের নির্বাচন। তিনি বলেন, আওয়ামী লীগের সরাসরি হস্তক্ষেপ দিনের ভোট রাতে করা হয়েছে। তখন গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল। প্রায় 7 বছর আগে 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনের সেই ন্যাক্কারজনক অনিয়মের কথা 164 ধারায় দেয়া জবানবন্দিতে তুলে ধরেন সাবেক সিএসসি একেএম নুরুল হুদা। জবানবন্দির রেকর্ড করেন সিএমএম আদালতের অ্যাডিশনাল সিএমএম মোহাম্মদ জিয়াদুর রহমান। সাবেক সিএসসি নুরুল হুদা সেদিনের সত্য ঘটনা উল্লেখ করে বলেন, আমি বলছি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করে প্রশাসন ও পুলিশের কিছু অসৎ কর্মকর্তা যোগসাজশে 2018 সালে নির্বাচনে অনিয়ম ও কারচুপি করে দিনের ভোট আগের রাতে গ্রহণ করতে বাধ্য করে। শুধু তাই নয়, অস্বাভাবিকভাবে কোনো নির্বাচনী এলাকার শতভাগ ভোট দেখানো হয়েছে। নির্বাচনের পর রেজাল্ট শিট দেখে জানতে পারি অনেক কেন্দ্রে 90 থেকে 100% ভোট দেখানো হয়েছে। আরো শুনেছি বেশিরভাগ কেন্দ্রে রাতে সিল মেরে ব্যালট পেপার দিয়ে বাক্স ভর্তি করা হয়, রাতেই ভোট দেওয়া হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবে তাদের কর্মী বাহিনীর দায়িত্বে থাকা পুলিশ রিটার্নিং কর্মকর্তা ও সরকারি বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সহযোগিতায় এই কাণ্ড ঘটেছে বলে আমি মনে করি। পরে আর পুরো নির্বাচন নিয়ন্ত্রণ করেছিল গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই। এই সময় ডিজিএফআই এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন এবং এনএসআই এর ডিজি ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টিএম জুবাইর। এছাড়া নির্বাচন কমিশনের তৎকালীন সচিব হেলাল উদ্দিন আহমেদের ভূমিকাও আমার কাছে সন্দেহজনক ছিল। অথচ এই নুরুল হুদাই 2018 সালে নির্বাচনের পরের দিন 31 ডিসেম্বর নির্বাচন কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছিলেন, নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে। নিশিরাতের ভোট সম্পূর্ণ অসত্য কথা। সাবেক সিএসসি কাজী রকিবউদ্দিন সুস্থ থাকলে হয়তো তার কাছে থেকেও দেশের মানুষ জানতে পারত সেই বিনা ভোটের নির্বাচনের সত্য কথা। তিনিও হয়তো স্বীকার করতেন 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন ছিল ভোটারবিহীন। ওই নির্বাচনে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিভাবে আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়েছিল, ভেতরের সেই কাহিনী দেশের মানুষ জানতে পারত। দেশের মানুষ মনে করে কাজী রকিবউদ্দিন সুস্থ হয়ে মানুষকে সেই সত্য কথা তাদেরকে জানাবেন, তাহলে মানুষ তাকে ক্ষমা করেও দিতে পারে। 2014, 2018, 2024 সালে 3টি বিতর্কিত নির্বাচনে ওঠা অভিযোগ তদন্ত করতে অন্তর্বর্তীকালীন সরকার গত 26 জুন হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হুসাইনকে সভাপতি করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ প্রসঙ্গে কমিটির সদস্য নির্বাচন বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল আলিম বলেন, নুরুল হুদা কিংবা হাবিবুল আউয়াল তখন পদত্যাগ করতে পারতেন, সেটা না করে তারা তৎকালীন সরকারকে সহযোগিতা করে গেছেন। পদত্যাগ করলে আজ তারা হেনস্থার শিকার হতেন না, নায়ক থাকতেন। এই 3টি নির্বাচনের আগে 2008 সালে নির্বাচনও ছিল বিতর্কিত। সেই বিতর্কিত নির্বাচন হয় 1/11 জরুরি সংস্কারের আমলে। ওই সরকারটি ছিল শেখ হাসিনার আন্দোলনের ফসল, সে কথা আওয়ামী লীগ নেত্রী নিজেই বলেছেন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের দুদক তদন্ত উপস্থাপিত হয়েছে। শেখ হাসিনা মিথ্যা হলফনামা দিয়ে প্রার্থী হয়েছেন। তার প্রার্থিতা ছিল অযোগ্য, সংসদ সদস্য পদ ছিল অবৈধ, প্রধানমন্ত্রিত্ব ছিল অবৈধ এবং 2009 সালে সরকারও সেই কারণে অবৈধ ছিল। তাছাড়া নির্বাচনে যে ম্যানিপুলেশন হয়েছে তাও হয়তো একদিন বের হবে। সেই নির্বাচন বিএনপিকে 30 আসনে বিজয়ী দেখানো হয়, এটা তো পাগলেও বিশ্বাস করবে না। বিতর্কিত ওই নির্বাচনটি হয়েছিল বিতর্কিত সিএসসি ডক্টর এটিএম শামসুল হুদার নেতৃত্বে। তিনি গতকাল শনিবার মারা গেছেন। তিনি সেই নির্বাচনের অভিজ্ঞতা লিখে গেছেন কিনা জানি না। নির্বাচন নিয়ে যে প্রশ্ন উঠেছে সে বিষয়ে কিছু লিখে গেলে ভালো করতেন। দেশের মানুষ সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সে নির্বাচনটি তাদের মনের মতো নির্বাচন হবে, এটাই তাদের প্রত্যাশা। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিনি একটি ইতিহাস সেরা সুন্দর নির্বাচন উপহার দিতে চান। সে ধরনের নির্বাচনটি হোক, এটাই সবার প্রত্যাশা। নির্বাচিত হবার আগে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা ক্ষমতার দম্ভ। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে সাম্প্রতিক 1 বছর যেন এক বিপরীত বাস্তবতার জন্ম দিয়েছে। দীর্ঘদিন বিরোধী রাজনীতি ধারা ধরে রাখা বিএনপি বর্তমান ক্ষমতা শূন্য অবস্থায় এক অদ্ভুত রূপ নিয়েছে মাঠ পর্যায়ে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী 2024 সালের আগস্ট থেকে 2025 সালের জুলাই পর্যন্ত দেশ জুড়ে 4000-এরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়েছে তাদের সংগঠনকে। এর পেছনে যে বাস্তবতা কাজ করছে তা একাধিক স্তরে বিশ্লেষণ দাবি করে। যুদ্ধ
পরবর্তী দেশগুলোর মতো বাংলাদেশের রাজনীতির শূন্যতা ও পরিবর্তনের পর নতুন একটি দল যখন নেতৃত্বের সম্ভাবনা তৈরি করে, তখন মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে এক প্রকার অঘোষিত নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব গড়ে ওঠে। আওয়ামী লীগ পতনের পর ঠিক এমনটাই দেখা যাচ্ছে। বিএনপির বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অনেকে মনে করেছেন তারা যেন হঠাৎ করে সরকারি দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এই বাস্তবতা সংঘটিত হচ্ছে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড, যেমন থানায় হামলা, ধর্ষণের অভিযোগ, চাঁদাবাজি, ক্ষমতা প্রদর্শন, পুলিশ মারধর, এমনকি বার ও রেস্টুরেন্টে হামলার মতো ঘটনা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।